প্রয়োজনীয়তা নেই। 2016 বিতর্কিত প্যানেল, সেই প্যানেলের যারা শিক্ষা এবং শিক্ষাকর্মী তারা কি বলছেন, সোমা? আমি সরাসরি কথা বলে নেব, এখানে রয়েছেন। আপনাদের পুরো প্যানেলটাই বাতিল করা হলো, কি বলবেন? হাইকোর্টের রায়টাই পুনর্বহাল হলো। না না না, দেখা যাক, আমি এখনো দেখছি ব্যাপারটা কি হচ্ছে। আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস ভালো অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না আমরা একটু নিজেরা একটু সামলে নিই, তারপরে দেখছি। কিচ্ছু হবে না। আরে দাঁড়াও না, টোটাল অন্যায় হলো। টিচার বর্গ, শিক্ষক শিক্ষকের উপর টোটালি অন্যায়। সুপ্রিম কোর্টের উপর এরপরে আর আমাদের বিশ্বাস থাকবে না। টোটালি অন্যায়। হাইকোর্টের রায়টাই তো পুনর্বহাল থাকলো না, কিছু চেঞ্জ হয়েছে দু একটা জায়গায়, কিন্তু প্যানেলটা তো পুরো বাতিল। প্যানেলটাই বাতিল। আপনি কি আগে চাকরি কোথাও করতেন? না, করতেন না। দেখতে পাচ্ছ এখানে যারা শিক্ষকেরা রয়েছেন, অর্থাৎ যাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে, তারা কিন্তু এখন এই মুহূর্তে তারা কিন্তু কথা বলার অবস্থায় নয়। আরো কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, কারণ এসএসসির চাকরি বাতিল। 2016 এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল। প্রধান বিচারপতি বললেন হাইকোর্টের নির্দেশে বহাল থাকলো প্রায় 26,000 চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রায় 26,000 চাকরি বাতিল। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সমাজ, যদি কারোর সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়, তাদের আশা ভঙ্গ হচ্ছে বোঝা যাচ্ছে, তাদের কি মতামত, তাদের কি প্রতিক্রিয়া, যদি একটু কথা বলা সম্ভব হয়। জানি না, আমাদের কোনো ভাষা নেই। আমরা কোনো অন্যায় করিনি, আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত না। আপনারা তো অন্যায় করেননি, কিন্তু যেটা দেখা গেল যে পুনর্বহালই থাকলো, যেটা হাইকোর্ট বাতিল করলেন, আপনারা বলছেন আপনাদের সাথে অন্যায়। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। শ্রাবন্তী, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? আর দেখো, বড়সড় কিছুটা হলেও স্বস্তি এত কিছুর মধ্যে। চাকরি কারো যাচ্ছে না, যারা যোগ্য তারা ডিপার্টমেন্টে কাজ করবেন, নতুন ফ্রেশ সিলেকশন হবে। অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে সেটা অর্ডারের কপি না হাতে পেয়ে পাওয়া যায় না। যদিও বিক্রম আমার সঙ্গে রয়েছেন, তার কাছে সরাসরি বলবো, অর্ডারটা জানতে চাইবো। অজস্র মানুষ রয়েছেন, তারা এই চাকরি কি আপাতত করতে পারবেন? দেখুন, আমরা যেটা শুনেছি, এখনো অবধি অনলাইনে ঠিকমতো শোনা যাচ্ছিল না, তার থেকে আমরা যেটা শুনেছি যে নতুন সিলেকশন প্রসেস হবে, তাতে বসতে পারবে প্রত্যেকে। অর্ডারটা আপডেট হলে আমাদের কাছে ক্লিয়ার পিকচারটা আসবে এক্স্যাক্টলি কী হয়েছে। তাতে করে যারা চাকরি করছেন তারাকে ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে হবে। ইন দ্য মিন টাইম যে তাদেরটা বাতিল না, তারা ফ্রেশ সিলেকশন প্রসেসে বসবে। আমি যতটুকু শুনেছি তারা হয়তো কন্টিনিউ করবেন টিল নতুন পরীক্ষা হবে। এবার সেটা না এক্স্যাক্টলি অর্ডারটা হাতে আসলে বোঝা সম্ভব না, যেহেতু অনলাইনে শুনেছি। 3 মাসের মধ্যে এই ফ্রেশ সিলেকশন করতে হবে, এবং তার মধ্যে ফিরদৌস আমার সঙ্গে রয়েছেন। ফিরদৌসদা, যতটা বোঝা সম্ভব হয়েছে, তাহলে কি আপাতত চাকরি করতে পারবেন? প্যানেল বাতিল হয়েছে সেটা স্পষ্ট। প্যানেল বাতিল হয়ে গেছে। দেখুন, আমরা প্রথম থেকে যেটা বলছিলাম যে এই প্যানেল অবৈধ, ফলে প্যানেল বাতিল হবেই। কারণ যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ এই পৃথকীকরণ কখনো করা সম্ভব হবে না। এই কারণে, কারণ এসএসসি বোর্ড এবং সরকার তারা 3 রকম তথ্য দিয়েছে। একজন বলছে 5,485, একজন বলছে 5,189, একজন বলছে 4,327। তাহলে এই যে পৃথকীকরণ করতে গেলে তো সঠিক তথ্য দিতে হবে। সঠিক তথ্য বারবার বলেছি, সঠিক তথ্য দিচ্ছে না এবং দুর্নীতি করেছে সেটা প্রতিষ্ঠিত, কারণ প্রত্যেকেই মেনে নিচ্ছে সেখানে অবৈধ নিয়োগ রয়েছে। তাহলে দুর্নীতি করছে এটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আর সেই নিয়োগ প্রক্রিয়া কি করে থাকতে পারে, সেই প্যানেল কি করে ভ্যালিড থাকতে পারে? এর বাইরেও যেমন ধরুন ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে, যেমন ধরুন কাদের চাকরি থাকছে, কারা চাকরি যেমন সোমা দাসের সার্ভিস কন্টিনিউ করবে সেটা শুনেছি। এখনো পর্যন্ত অর্ডারটি তো আপলোড হয়নি, জাজমেন্টটি নিশ্চিতভাবে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে গেলে পুরো বিষয়টি জানা যাবে। কিন্তু যতটুকু শোনা গেল, কারণ হচ্ছে যেহেতু অনলাইনে ছিলাম, সেহেতু যতটুকু শোনা গেল নিয়োগ এই প্যানেল বাতিল হয়েছে। ফলে প্যানেল বাতিলের হওয়ার পরে এই যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে, সেটি কিভাবে কন্ডাক্ট হবে সেটি যখন অর্ডারটি আপলোড হবে তখনই বোঝা সম্ভব। এখানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে দৃষ্টিহীন যারা রয়েছেন তাদের জন্য চাকরির একটা কথা বলা হচ্ছে যে আপাতত থাকছে।
হ্যাঁ দেখুন, এই পুরো অর্ডারটি আপলোড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে সোমা দাসের যে চাকরিটি কলকাতা হাইকোর্ট রেখেছিল তার চাকরিটি থাকছে বলে আমি অন্ততপক্ষে শুনি। 3 মাসের মধ্যে প্রসেসটা শেষ করতে হবে, নতুন সিলেকশন, ফ্রেশ সিলেকশন। সেক্ষেত্রে যে বক্তব্য রাখা হচ্ছে যে এই যে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই কি বসতে পারবেন পরীক্ষা, এটা কি কিছু সেটা এখনো সেটা শুনিনি, যেহেতু দেখা যাক অর্ডারটি আপলোড হোক, অর্ডারটি আপলোড হলে সেটা বোঝা যাবে। এই যে গোটা প্যানেল বাতিল, তার জন্য রাজ্য সরকার কতটা দায়ী? 100% রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এই 3টে সংস্থাই দায়ী, অন্য কেউ নয়। যারা রেকমেন্ডেটরি অথরিটি, যারা অ্যাপয়েন্টিং অথরিটি, যারা এই অ্যাপ্রুভাল দিয়েছে, তারা প্রত্যেকেই দায়ী এই ভবিষ্যতের জন্য। খুব সংক্ষেপে যেটুকুই বোঝা গেছে অর্ডারের। একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। জ্যোতির্ময়, এই যে বাতিল প্রক্রিয়া, হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, এই বিষয়ে আর কি কি আপডেট আসছে? দেখো, প্রথম রাজ্য সরকারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ 26,000-এর যে চাকরি বাতিলের নির্দেশ, সেই নির্দেশকে সম্পূর্ণভাবে বহাল রাখা হলো। এক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। যারা এক্ষেত্রে বৈধ ক্যান্ডিডেট, তারা যে ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই ডিপার্টমেন্টে তারা চাকরি চালিয়ে যাবেন। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। সেই ফ্রেশ সিলেকশন প্রসেস 3 মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। এর মধ্যে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট সম্পর্কে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তিনি হচ্ছেন সোমা দাস। তিনি দিব্যাঙ্গ, এবং সেই কারণের জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার চাকরি বহাল থাকছে, এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই নির্দেশটা শুধুমাত্র সোমা দাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বাকিদের ক্ষেত্রে কোনোভাবে প্রযোজ্য হবে না। ফলত আমাদের নজর যেদিকে থাকছে তা হচ্ছে মূলত ডিটেলড অর্ডার। তার কারণ একেবারে অপারেটিভ পার্টটা বলে দেওয়া হয়েছে, বাকি বিষয়টির দিকে আমাদের নজর থাকবে। অর্থাৎ আপাতভাবে আমরা যে কথা বলতে পারি, ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। এই ফ্রেশ সিলেকশন প্রসেসের নিটিগ্রিটি কি হবে, অর্থাৎ কোন নির্দেশনামা বা কোন রূপরেখার ভিত্তিতে এই সিলেকশন প্রসেসটা হবে, কারা পরীক্ষায় বসতে পারবেন, কারা পরীক্ষায় বসতে পারবেন না, এই যাবতীয় ডিটেলসগুলো আমরা তখনই দিতে পারবো যে সময় মূলত ডিটেলড অর্ডারটি আসবে। এখানে আইনজীবীরা এক এক করে এসে পৌঁছচ্ছেন, আমরা আইনজীবীদের কাছে চলে যাব, তারা এক্ষেত্রে কি বলছেন তাদের বক্তব্য আমরা এবারে জানার চেষ্টা করব এক এক করে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমাদের সঙ্গে রয়েছে, তাদের থেকে জানতে চাইবো কি বলছেন আপনারা, কি হলো রায়? এন্টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল, যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। আর বাকি কিছু দিতে হবে না, ফেরত দিতে হবে না জানিয়েছে। হবে এক্ষেত্রে তো কারা যোগ্য কারা অযোগ্য সেটা এখনো পর্যন্ত তো সেটা তো স্পষ্ট হয়নি। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগ্যালিটিস হয়েছে, দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এন্টায়ার অবজারভেশন যারা ডিসেবলড রয়েছে তাদের ক্ষেত্রে কি জানেন? একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। বাকিদের ক্ষেত্রে যেটা অবজারভেশন আছে, সুপ্রিম কোর্ট 3-4টে অবজারভেশন দিয়েছে, সেটা যখন জাজমেন্ট আমাদের হাতে আসবে ওটা আরো ক্লিয়ারলি জানতে পারা যাবে। সম্পূর্ণভাবে বাতিল করা হলো এবং কতদিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে? দেখুন, কতদিনের মধ্যে নতুন, রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go, everything has gone today. So what happens to the 26,000 people who were appointed? So everything goes, entire panel goes. What about the salary part which they are? So High Court has a specific observation of Justice Bashak's division bench, the salary will also be returned. So Supreme Court has also asked manipulation to high level. একেবারে জ্যোতির্ময় সঙ্গে থাকো, আর একবার আপনাদের জানিয়ে দিই, প্রায় 26,000 চাকরি অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরাতে হবে বললেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, নতুন করে পরীক্ষায় বসতে পারবেন বাতিল চাকরি প্রাপকরা। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন,
দেখো যে জায়গায় এই মুহূর্তে পুরো মামলাটা কি দাঁড়ালো, যে প্যানেল বাতিল, অর্থাৎ 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল সম্পূর্ণরূপে বাতিল হলো। তারা সেই পর্যায়ে শিক্ষকতার চাকরি আর করতে পারবেন না। তবে শিক্ষা দপ্তর সহ অন্যান্য দপ্তরে তারা চাকরি করতে পারবেন, অন্য কোনো চাকরি, সেটা শিক্ষকতার চাকরি হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্য কোনো চাকরি তারা করবেন এবং তারা বেতন পাবেন 3 মাস। 3 মাস হচ্ছে ডেডলাইন। এই 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু করতে হবে রাজ্য সরকারকে, এবং সেই ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে প্রত্যেকে অ্যাপিয়ার করবেন এবং তার মধ্যে যারা সিলেক্টেড হবেন তারা ফের শিক্ষকতার চাকরিতে ফিরতে পারবেন, শিক্ষা দপ্তরে ফিরতে পারবেন। অন্যরা যারা পারবেন না তাদের চাকরি চলে যাবে, যেমনটা এখন চাকরি চলে যাওয়ার মতন অবস্থা। অর্থাৎ নতুন করে একটা পরীক্ষায় বসতে হবে প্রত্যেককে, এবং পরীক্ষায় বসে তাদের যোগ্যতা মান যাচাই করে পরীক্ষা করে সেটার প্রমাণ দিতে হবে। এবং যেহেতু যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, এই প্যানেল বিয়ন্ড রিপেয়ারিং, অর্থাৎ একে ঠিক করা যাবে না, মেরামত করা যাবে না, কিন্তু এতজনের রুটি রুজি নির্ভর করছে, তাই যারা টেন্টেড নন টেন্টেড, এটা একেবারে সিজিআই বলেছেন, তারা বিভিন্ন দপ্তরে চাকরি করবেন এবং 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেসে সিলেক্টেড হলে তারপরে তারা আবার শিক্ষা দপ্তরে ফিরতে পারবেন। আর যদি না পারেন তাহলে কিন্তু তারা বেকার হয়ে যাবেন। অন্যদিকে যারা বিশেষভাবে সক্ষম, যেমন সোমা দাসের কথা জ্যোতি বলছিল, বাকিরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের বেতন পাবেন এবং অন্যরাও তাদের বেতন পাবেন এই 3 মাস, কিন্তু পরবর্তীকালে তাদের ফ্রেশ সিলেকশনের প্রসেসের মাধ্যমে আসতে হবে 3 মাস। একেবারে সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার সোমার সঙ্গে যোগাযোগ করেছি। সোমা, দেখো এই যে 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, এই যে 2016 চাকরি বাতিল, সেখানে যোগ্য অযোগ্য সবাইকে নতুন করে সিলেকশনের জন্য তাদের পরীক্ষা দিতে হবে, কি বলছেন শিক্ষাকর্মীরা? দেখো এখানে আছেন শিক্ষকেরা, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের সাথে কিন্তু অন্যায্য হয়েছে এবং তারা কিন্তু সরাসরি রাজ্য সরকারকে দোষারোপ করছেন। সবাই জানে, এই যে আপনাদের চাকরি খোয়া গেল, রাজ্য সরকার কি মনে, দেখো সত্যি কথা যে আপনি তো একসাথে চাকরি করতেন, একটি সরকারি চাকরি। হ্যাঁ, প্রাইমারি চাকরি করতাম, ছেড়ে এখানে এসেছিলাম, আর একটা চাকরিও পেয়েছিলাম, সেখানেও যাইনি। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট থেকে যারা অন্যায় করলো তাদের কোনো শাস্তি হলো না, আর আমরা নিরপরাধ যারা যোগ্য তাদের আজকে এই প্রতিদান। কাল থেকে কি করবো জানি না, নতুন করে পরীক্ষা বসার কথা বলছি, জানি না কি বলেছে ডিটেলস, রায় না আসলে কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো, এখানে কিন্তু অনেক শিক্ষকেরা আছেন যারা কিন্তু অন্য জায়গা থেকে চাকরি ছেড়ে এখানে এসেছেন। আমি একটু কথা বলবো। দিদি বলো না, এখানে দিদি শেষ হয়ে গেছে সবকিছু, আমি বলবো না। বুঝতে পারছো, তারা কিন্তু চোখের জল সবা, তারা কিন্তু ভেঙে পড়েছেন। তারা কিন্তু একটা কথাই বলছেন যে তাদের সাথে কিন্তু অন্যায্য হয়েছে, সে কথাই কিন্তু তারা বলছেন। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর শিক্ষকেরা, অর্থাৎ এত বছর ধরে, কেউ 6 বছর ধরে কিন্তু চাকরি করছেন। একেবারে সময় তাদের আশা ভঙ্গ হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রাবন্তীর সঙ্গে আরো একবার যোগাযোগ করবো। শ্রাবন্তী, এই মুহূর্তের আপডেট কি জানতে পারছো? সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, এই নির্দেশ সংক্রান্ত আর কি তথ্য আসছে? দেখো আপাতত ভেঙে পড়ার খুব একটা কারণ নেই, অনেকে সেরকমটা বলছেন, কারণ যোগ্যরা বারবার বলে এসেছিলেন তারা সঠিক উপায়ে পরীক্ষায় বসে সিলেকশনের মাধ্যমে তারা চাকরি পেয়েছিলেন। এখানে সুপ্রিম কোর্ট একটা জিনিস বিচার করেছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা সিলেকশন করা, আলাদা করা, পৃথকীকরণ করা সম্ভব হয়নি, তার কারণে গোটা প্যানেল বাতিল। হাইকোর্ট যেরকমটা নির্দেশ দিয়েছিল সেখানে কোনো রকম হস্তক্ষেপ তারা করছেন না। তারপরেও স্বস্তি, কেন স্বস্তি? তার কারণ আরও একটা অপশন খোলা থাকছে, আরও একটা দরজা খোলা থাকছে। 3 মাস সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে। সেখানে যদি কোনো কেউ অযোগ্য হন, সেখানে যদি কেউ পরীক্ষায় পাশ না করতে পারেন, তাহলে তাদেরকে বাতিল করে দেওয়া হবে। যদিও যাদেরকে টাকা ফেরতের 12% সুদের হারে অযোগ্যদের টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে তাদেরকে টাকা ফেরত এখনো দিতে হবে, এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট। সরাসরি ফিরদৌস শামীমের কাছে যাব, টাকা ফেরত কাদের দিতে হবে? যারা চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি বেছে দিয়েছিল। একটা হচ্ছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা আউটসাইড অফ দ্য প্যানেল, এবং যাদের ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই, ওএমআর শিট ম্যানুপুলেশন, সেই ওএমআর শিট ম্যানুপুলেটেড ক্যান্ডিডেট যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নন লিস্টেড ক্যান্ডিডেট, তাদের প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে। এবং এই সিলেকশন প্রসেস ক্যান্সেল করেছে, এবং আপনারা জানেন কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টি আপহোল্ড করেছে। যারা যোগ্য তারা এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন, তাদেরকে কিছুটা হলেও আশার আলো আছে যে তারা পরীক্ষায় বসতে পারবে। একদম 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস, কলকাতা হাইকোর্ট বলেছিল ফোর্টনাইট, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 3 মাস। 3 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করবে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি তো নিষ্ঠা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। বিকাশ রঞ্জন বাবু, প্রায় 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, এনাদের ভবিষ্যৎ কি?
ভবিষ্যৎ কি? দুর্নীতির সঙ্গে থাকলে ভবিষ্যৎ কিছু নেই। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে, সেখানে পার্টিসিপেট করবে, তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাবে। এই জন্যই তো আমরা বলি যে দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়ার সঙ্গে কখনো আপোষ করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা এখন, যে তোমাদের জন্য আমরা এই রকম পরিস্থিতি পেলাম। গোটা দেশ জেনে গেলে এত বড় একটা দুর্নীতি হয়েছে, 26,000 নিয়োগ বাতিল হয়েছে। ওরা তো কম চেষ্টা করেনি। এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছে এটা বিবেচ্য হওয়া উচিত ভবিষ্যতে জনগণের জন্য। আদালত পরিষ্কার রায় দিয়ে দিয়েছে। বিকাশ রঞ্জন বাবু, এনাদের সকলকে কি তাদের বেতন ফেরত দিতে হবে? সেটা ডিটেলসটা আমি না দেখে বলতে পারবো না। যতটুকু শুনেছি তাতে কিছু একটা অংশ যাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদেরটা হয়তো আপাতত ফেরত দিতে হবে না, কিন্তু রায়টা পুরো আমি দেখে তবে বলবো, না দেখে বলবো না। আর 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া একটা প্রসেস করা হবে। আমি এইটাই আমার সওয়াল ছিল যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করে শেষ করুক। সেটাই তো সুপ্রিম কোর্ট আপিল করেছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলছিলাম শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছিলেন। শ্রাবন্তী, তুমি কথা বলছিলে ফিরদৌস শামীমের সঙ্গে, তিনি এই বিষয়টা নিয়ে একটু স্পেসিফিক্যালি জানাচ্ছিলেন যে কাদেরকে বেতন ফেরত দিতে হবে, যদি একটু জানাও। দেখো, স্পষ্টভাবে যে নির্দেশ এসেছে, হাইকোর্ট যেরকমটা বলেছিল যারা অযোগ্য তাদেরকে 12% সুদের হারে বেতন ফেরত দিতে হবে, ঠিক এখানেও সুপ্রিম কোর্ট একই রকম নির্দেশ বহাল রেখেছে যে যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে। আমরা দেখেছি একটা তালিকা তৈরি করে দিয়েছিল শেষ পর্যন্ত কমিশন, যে এরা অযোগ্য প্রায় 5,000 জন ছিল, সেই তালিকা ভিত্তিক তাদেরকে ফেরত দিতে হচ্ছে বেতন। যদিও আমরা এক্ষুনি কথা বলছিলাম, সোমা জানাচ্ছিল যে অনেকে ভেঙে পড়েছেন যোগ্যরা, তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি, তার কারণ পরীক্ষা দিতে পারবেন। বিক্রম আমার সঙ্গে রয়েছেন, বিক্রম ব্যানার্জি আইনজীবী, তার কাছে একটা কথা জানতে চাইব। অনেকে দুটো প্রশ্ন তুলছেন, পৃথকীকরণ যদি সম্ভব না হয় তাহলে কিভাবে, তার জন্য তো গোটা প্যানেল বাতিল হয়েছে, তাহলে এই বিষয়গুলো কি করে আছে যে কারা পরীক্ষায় বসবেন কারা পরীক্ষায় বসবেন না? পুরো সিলেকশন প্রসেসে যারা পরীক্ষা দিয়েছে তারা আবার পুনরায় পরীক্ষায় বসবে। এখানে তো আরো একটা বিষয় উঠে আসবে, যারা নতুন, কারণ 2016 পর থেকে এসএসসি প্যানেলে মানে চাকরি নিয়োগটাই বন্ধ হয়ে রয়েছে, যারা অ্যাপ্লাই করেছিল তাদের যে ছিল সেই বেসিসে হবে। আর নতুন কেউ পরীক্ষা সেখানে দিতে নতুন ভ্যাকেন্সিতে হবে। ওই 2016 প্রসেসে নতুন কি করে আসতে পারে, সেটা আসবে। তুমি আরেকবার যদি একটু বিষয়টা 2016 সালে যারা অ্যাপ্লাই করেছে তারাই আবার সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতেই হবে, সেটাই ফ্রেশ হবে। হ্যাঁ, তারা নতুন করে পরীক্ষা দেবে। পরীক্ষা কতদিনের মধ্যে বলে? 3 মাস বলেছে, এটা আমি আপাতত শুনেছি, রায়ের কপি এখনো হাতে পাইনি। আমরা এটা বুঝতে পারছি যে 3 মাসের মধ্যে হবে। এবং আরো একটা বিষয়, তার কারণ এই ধরনের মামলাতে বারবার আরেকটা প্রশ্ন উঠে এসেছে যে 2016 পরে অজস্র ক্যান্ডিডেট তারা বসে রয়েছেন, তাদের বক্তব্য তাদের বয়স চলে যাচ্ছে, তাহলে কি তারা পরীক্ষা অ্যাপিয়ার হতে পারবেন না? এখানে এখনো রায়ের কপি হাতে আসেনি তন্নিষ্ঠা, সেক্ষেত্রে সম্ভবত এটাও উল্লেখ থাকবে যে শুধুমাত্র 2016 যারা পরীক্ষায় বসেছিলেন, নিয়োগপত্র হাতে পেয়েছিলেন, তারা এই পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ একেবারে যে আশাহত হবার এমনটা একটা আশা আলো রয়েছে, একটা সিলভার লাইন রয়েছে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো সেই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা, তাদের কি প্রতিক্রিয়া এটা শোনার পর একবার জানার চেষ্টা করবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। পারবে তার বার্ধক্যের সায়ন্যে উপনীত হয়ে সে কি সেম রেসেতে সেমভাবে কি দৌড়াতে পারবে? এটা আপনি বলুন তো। আমার মেধা সম্পর্কে আমার সম্পূর্ণ পরিমাণে আস্থা আছে, আমি পরীক্ষা দিলে হয়তো আমি আবার সাকসেসফুল হব, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা আর আজ নেই যে ক্ষমতাটা আমাদের একটা সময় ছিল। আর আপনারা একটা কথা ভাবুন, যেখানে এই ব্যাপক দুর্নীতির মাঝখানেও আমরা চাকরিটা পেয়েছিলাম, তো সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতো, সেইখানে আমরা আজকে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম। আমরা সত্যি করেই সুপ্রিম কোর্টের কাছে আশা করেছিলাম যে আমাদের নিরপরাধকে ন্যায় বিচার পাইয়ে দেবে এবং আমরা সম্মান ফিরে পাবো। দেখুন, এক দলের কাছে চাকরিটা কিন্তু পেটের ভাতের। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আবার আরেক দলের কাছে এটা সম্মান আদায় করাও। আজকে আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। আমার কাছে চাকরি বাঁচানোটা কিন্তু সম্মান আদায়ের একটা লড়াই ছিল, সেই সম্মানটা আমি আজকে আদায় করতে পারলাম না। আমরা এবং আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সবাই আজকে সম্মান হারালাম। এবং আমি আবারও সেম কথা বলে আমার বক্তব্য শেষ করছি যে 1000 জন অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তাহলেও একজন নিরপরাধীর শাস্তি হওয়া উচিত নয়। শুধুমাত্র আরও থাকতে পারে, আরও রয়েছে,
এই সন্দেহের বশে আজকে আমাদের যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতি আমরা কিভাবে পূরণ করবো আমরা নিজেরাও জানি না। আমরা নিজেদের মধ্যে আলোচনা করব, পরবর্তী পদক্ষেপ ঠিক করবো, আপনারা অবশ্যই জানতে পারবেন। এখানে আরো যারা রয়েছেন শিক্ষাকর্মী শিক্ষকেরা রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। কি বলবেন? আমাদের বলার কোনো ভাষা নেই। এটা তো আশা করিনি যে আমরা কোনো অন্যায় করিনি, কোনো দুর্নীতি করিনি, নিজেদের পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো খুলে দেখুন, মাধ্যমিকে কত পেয়েছি, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, ডিগ্রিতে কলেজে কত পেয়েছি, ইউনিভার্সিটিতে কত পেয়েছি। আমাদের একাডেমিক্সগুলো দেখুন, যারা চুরি করলো, যারা নিজেদের পুয়ার একাডেমিক্স, বরাবর খারাপ স্টুডেন্ট ছিল, তারা বাবার টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। আমার বাবাই তো এই লেভেলে মারা গেছে, আমি তারপর নিজে পড়াশোনা করে নিজের যোগ্যতা এসেছি এখানে। তো আমাদের এটা পাওনা ছিল না, টোটালি আনএক্সপেক্টেড। রাজ্য সরকারকে দায় নিতে হবে এবং আমরা বিচার ব্যবস্থার কাছে বলবো এটা কি বিচার হলো। সিবিআই যে রিপোর্ট দিল, বাগ কমিটির যে রিপোর্ট দিল, এসএসসি যেটা স্বীকার করে নিল, আইডেন্টিফাই হলো, তারপরে বলছেন নেই, পাওয়া যাচ্ছে না, আরও থাকতে পারে। সেই হাইকোর্টের রায়টাকে মান্যতা দিলেন। 19,000 যোগ্য ছেলে মেয়ে কোথায় যাবে এই পাশে? বলছে আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আপনি মহানুভব, আপনি এই নির্দেশ দিয়েছেন, কিন্তু একটা জিনিস বলুন তো, আপনি যে সময় পড়াশুনো করেছেন, আপনাকে আবার 10 বছর পরে যদি বলি সেই পরীক্ষাটায় পাস করতে, কজন পাস করবে? কিছুজন করবে, কিন্তু অনেকে তো নাও করতে পারে। পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা একটা সূক্ষ্ম বিষয়, ওই দিনের ব্যাপার, ওই সময়ের ব্যাপার, কে কোন প্রশ্নের উত্তর করবে, কোনটা ভুল করবে, ঠিক করবে। তো আমি আজ থেকে 10 বছর আগে, 8 বছর আগে যে পরীক্ষাটা দিয়ে পাস করেছি, আমি কি আজকে পারবো? এর কোনো গ্যারান্টি আছে? হয়তো পারতে পারি, আবার নাও তো পারতে পারি। তাহলে এর দায় কে নেবে? আমি নিজেও জানি না আমি ওই পরীক্ষাটাতে পাস করবো কিনা, কিন্তু 8 বছর আগে আমি পাস করেছিলাম, এটা তো আমি জানি। তাহলে এর দায়টা কে নেবে? এই আমাদের এই অনিশ্চয়তাটা কে নেবে? এই যে অসম্মানহীনতা হলো, আমরা কি করে সেই অযোগ্যদের থেকে নিজেদের যোগ্য ছিলাম এটা প্রমাণ করব? আমাদেরকে তো পথে বসিয়ে দিয়েছে। তাহলে সারা জীবন অনেস্ট থেকে, সৎ থেকে, পড়াশুনো করে, কোনোদিন চিটিং না করে, ভালো করে পরীক্ষা দিয়ে পড়াশুনো করে, তাহলে মানুষ কেন শোধ হবে? আসলে সমস্যাটা হচ্ছে গোটা রাজ্যটাই, রাজ্য সরকার যেভাবে চলছে, চারিদিকে চুরি, সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে। বুঝতে পারছি কথা বলার অবস্থা। কান্নায় ভেঙে পড়ছেন তারা, একের পর এক শিক্ষক অশিক্ষক কর্মী তারা কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন তারা কিভাবে এই পার্থক্যটা সামনে আনবেন, তারা কিভাবে বোঝাবেন যে তারা যোগ্য এবং কেউ তাদের মধ্যে রয়েছে যারা অযোগ্য। এই বিষয়টা তারা কিভাবে সামনে আনবেন? তারা চাকরি খুঁয়েছেন, সম্মান হারিয়েছেন, এমনটা বলে কান্নায় ভেঙে পড়ছেন বারবার করে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন, অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, নয়াদিল্লির প্রতিনিধি। কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে একবার, এবং জ্যোতির্ময়ের থেকে একবার স্পেসিফিক্যালি একটু জানার চেষ্টা করব। জ্যোতির্ময়, এক্ষেত্রে রায় কি হলো সেই বিষয়টা তোমার থেকে জানবো, এবং তার পাশাপাশি কাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে সেইটা কি স্পেসিফিক্যালি একটু জানাতে পারবে? দেখো, প্রথম একটা বিষয় স্পষ্ট যে টাকা কাদের ফেরত দিতে হচ্ছে, তারা হচ্ছে যে যারা চিহ্নিত অযোগ্য এক্ষেত্রে তাদের টাকা ফেরত দিতে হবে। কিছুক্ষণ আগে ফিরদৌস শামীম যে কথা বলছিলেন যে কলকাতা হাইকোর্ট 3টে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, এদের মধ্যে কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিল সেই তাদের নামের তালিকা ইতিমধ্যেই তৈরি রয়েছে এবং কলকাতা হাইকোর্টে তা জমা পড়েছিল, তাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে 12% সুদের হারে তাদের যে মাইনে তারা এতদিন পর্যন্ত পেয়ে এসেছেন সেই টাকা তাদের ফেরত দিতে হবে, এবং তারা যে ফ্রেশ সিলেকশন প্রসেস, সেই ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা বসতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে যে এই সিলেকশন প্রসেসে কারা বসতে পারবেন? 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিলেন, শুধুমাত্র চিহ্নিত অযোগ্যরা বাদে প্রত্যেকে এই ফ্রেশ সিলেকশন প্রসেসের মধ্যে তারা প্রত্যেকে বসতে পারবেন। সুপ্রিম কোর্ট যে কথা স্পষ্টভাবে জানালো যে পুরো প্রক্রিয়াটি যেহেতু টেন্টেড, এক্ষেত্রে কারা যোগ্য কারা অযোগ্য সেই পৃথকীকরণ শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি, এবং যেহেতু সম্ভব হয়নি সেই কারণের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আবেদন করেছিলেন সেই আবেদনকেই কার্যত মান্যতা দেওয়া হলো যে ফ্রেশ সিলেকশন প্রসেস 3 মাসের মধ্যে করা হোক, এবং এক্ষেত্রে যাদের পরীক্ষা দেওয়ার বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হোক। যখন অর্ডার কপি আমাদের হাতে আসবে তখন বিষয়টি স্পষ্ট হবে, কিন্তু আবেদন সেটাই ছিল যে যাদের ক্ষেত্রে বয়সের সীমা পেরিয়ে গিয়েছে তাদেরকে আবারও সুযোগ দেওয়া হবে, অর্থাৎ 2016 যারা অ্যাপ্লাই করেছিলেন তারা প্রত্যেকে পরীক্ষা দিতে পারবেন। এবং এক্ষেত্রে যারা যোগ্য, তারা যে ডিপার্টমেন্টে চাকরি
চাকরি করছিলেন সেখানে তারা চাকরি করবেন এবং এই 3 মাস ধরে তারা তাদের মাইনে পেয়ে যাবেন। অবশ্যই এক্ষেত্রে একটা মানবিকতার প্রশ্ন উঠছে, কিন্তু আইন কিন্তু কখনোই এই মানবিকতার খাতে কখনোই কিন্তু আইন চলে না। আইন তার সুনির্দিষ্ট যুক্তির ভিত্তিতে চলে এবং যেহেতু শেষ পর্যন্ত যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হয়নি, ফলত আগামী 90 দিনের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেসের দিকে আমাদের নজর থাকবে। যারা চিহ্নিত এক্ষেত্রে অযোগ্য, অর্থাৎ যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েছিলেন বা যাদের ক্ষেত্রে দুর্নীতি ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে, তারা ফ্রেশ পরীক্ষায় বসতে পারবেন না। 12% সুদের, অর্থাৎ জ্যোতির্ময় সব মিলিয়ে যাদেরকে চিহ্নিত করা গেছিল, টু বি স্পেসিফিক, যাদেরকে চিহ্নিত করা হয়েছিল তারা বাদে 2016 যারা পরীক্ষা দিয়েছিলেন তারা সকলেই ফের একবার নেই নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তীর সঙ্গে একবার কথা বলি। শ্রাবন্তী, তবে এই যে প্রক্রিয়া হতে চলেছে 3 মাসের মধ্যে যে পরীক্ষা দেওয়ার কথা, সেটা কি প্রসেসে হবে, সেটা কিভাবে হবে, কোন কোন প্যারামিটারের ভিত্তিতে হবে, সেটা কিছু জানা যাচ্ছে? দেখো, শীর্ষ আদালত যখন এই নির্দেশ দিয়েছে যে 90 দিন সময় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যারা 2016 পার্টিসিপেট করেছিলেন তারাই একমাত্র এখানে ছাড় পাবেন, তার কারণ ইতিমধ্যেই তাদের একটা এজ রিল্যাক্সেশন থাকবে, তারাই একমাত্র এই সিলেকশন পাবেন, বাকিরা পাবেন না। এই ধরনের একটা বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নিতে হবে। সেই পরীক্ষা যেরকম 3 ধাপে হয় সেই 3 ধাপেই নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে কেন এই প্যানেল বাতিল হলো, কেন এই পর্যায়ে রইল? আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে কান্নায় ভেঙে পড়েছেন যোগ্য প্রার্থীদের অনেকজনই। তাদের বক্তব্য, তাদের কি সত্যি সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা থাকবে? তার কারণ এখনো পর্যন্ত তাদের স্কুলে যেতে হবে, বাদবাকি সমস্ত কাজ যেমন তারা করছিলেন সেগুলো করতে হবে, তারপরে পরীক্ষার প্রস্তুতি। এটা কতখানি সঠিক হলো? যদিও শীর্ষ আদালত আজকের এই জাজমেন্ট দেওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখেছে, তার মধ্যে অন্যতম হলো পৃথকীকরণ কিভাবে সম্ভব। তার কারণ হাইকোর্টেই এটা প্রমাণিত হয়ে গেছিল যে এখানে কোথাও গিয়ে একটা বেআইনি নিয়োগ হয়েছে। কেন প্রমাণিত হয়েছিল? তার কারণ এসএসসি তারা জানিয়েছে যে নিয়োগে দুর্নীতি হয়েছে, তারা সেই সঠিক সংখ্যাটা দিতে পারেনি। 2, অযোগ্যরা অনেক রকমভাবে চান্স পেয়েছে। কিভাবে? একটা হচ্ছে ওএমআর দুর্নীতি করে, র্যাঙ্ক জাম্প করে, ইত্যাদি আরও একাধিক বিষয়। সিবিআই তারা সেই সমস্ত ওএমআর শিট পর্যন্ত উদ্ধার করেছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কেই বহাল রেখে শীর্ষ আদালত বলছে যে আলাদা করা কিভাবে সম্ভব, তার জন্য গোটা প্যানেল বাতিল। কিন্তু তারপরেও যারা চাকরি করছেন তাদের কথা মাথায় রেখে বলা হয়েছে যে যোগ্যরাও কোথাও ছিলেন। কেন যোগ্য রয়েছে? 20,400 সংখ্যাটা যদি খুব ভুল না বলি, 20,400 মতো এই যে যারা যোগ্য তাদের কি ভবিষ্যৎ? দেখো, মূলত 5,000-এর কাছাকাছি, সেটা যারা 11-12 থেকে আরম্ভ করে 9-10 ইত্যাদি, সেই সংখ্যাটা আলাদা আলাদা করে দেখলে 5,000-এর কাছাকাছি। এই সংখ্যাটা স্বয়ং এসএসসি তারা তুলে দিয়েছে। সিবিআই এর পক্ষ থেকে প্রায় কাছাকাছি একটা সংখ্যক তুলে দেওয়া হয়েছে। এটার কারণেই তাদেরকে অযোগ্য বলে ধরে নেওয়া হচ্ছে এবং তাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কিন্তু এই মুহূর্তে চাকরিতে যারা রয়েছেন তাদের বলা হচ্ছে যে তারা একটা ফ্রেশ সিলেকশন করবেন, 3 মাসের মধ্যে ফের তাদেরকে পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র যে এই 2016 এসএলএসটির উপরে প্রভাব পড়বে এমনটা নয়, আগামী দিনেও যথেষ্ট এর প্রভাব থাকছে। তার কারণ যখন এই মামলা প্রথম উঠেছিল তখন বারবার হাইকোর্টের পক্ষ থেকে, তোমার মনে থাকবে, বলা হচ্ছিল একটাই কথা, এমন একটা নির্দেশ আসুক যাতে আগামী দিনেও কেউ এইরকম করাপশন, কেউ এরকম দুর্নীতি করে চাকরি না পায়। যারা ঘুষ দিচ্ছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারাও যাতে একটা বার্তা পায়, তাদের জন্য একটা নির্দেশ থাকে। অন্যদিকে যারা এই টাকা নিয়ে চাকরি দিচ্ছেন, এই একটা প্রবণতা তৈরি হচ্ছে, যদি প্যানেল বাতিল না হতো তাহলে সেটারই বারবার শিলমোহর পড়তো, এমনটাই মত। এবং দুটো ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টেরও যে পর্যবেক্ষণ, একই পর্যবেক্ষণ থাকছে শীর্ষ আদালতের, যার কারণে গোটা প্যানেল বাতিল করে শীর্ষ আদালত আজকে এটা স্পষ্ট করেছে দুর্নীতিগ্রস্তদের কোনো রকমভাবেই চাকরি দেওয়া যায় না। যদিও মোটের উপরে কিছুটা হলেও বলা যেতে পারে আশার আলো যে যারা যোগ্য তাদের এক্ষুনি বরখাস্ত করে দেওয়া হচ্ছে না, তাদের আরেকবার সুযোগ দেওয়া হচ্ছিল। এছাড়া সম্ভবত আর কোনো উপায় ছিল না, সেরকমটার জন্যই এই ধরনের একটা নির্দেশ। মানে যে 5,000 জনকে, 5,000-এর আশেপাশে যাদেরকে চিহ্নিত করা গেছিল অযোগ্য বলে, তাদেরকে বাদ দিলে বাকিরা যারা রয়েছে, মানে 20,400-র আশেপাশে যারা রয়েছে, তাদের জন্য এখনো অবধি একটা সুযোগ রয়েছে বলে, একটা আশার আলো রয়েছে বলে এখনো অবধি মনে করা হচ্ছে। কথা বলবো, কিন্তু তারা কি মনে করছে? যে সমস্ত চাকরি প্রার্থীরা, যে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীরা যাদের এই মুহূর্তে তাদের কান্না ভেঙে পড়েছেন, তারা কি বলছেন? এর দায় কার? সমস্যাটা নিয়ে কথা বলবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা,
হ্যাঁ, আমি কথা বলে নেব এখানে। এই যে আজকে পুরো প্যানেলটাই বাতিল হলো, এই দায়টা কাকে দেবে? দায়টা সবারই। প্রথম দায় হচ্ছে যারা চুরি করলো। এখানে রাজ্য সরকার প্রমাণিত যে রাজ্য সরকার চুরি করেছে, ঘুষ নিয়েছে। এই অ্যাট দ্য সেম টাইম আমাদের সিজিএফ যে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি, প্রধান বিচারপতি, উনিও দায়ী। উনি একটা কোনগুলো যোগ্য কোনগুলো অযোগ্য সেগুলো যদি উনি না পারেন তো উনি আরও তদন্ত করবেন। এইভাবে রাজনীতি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এইভাবে রায় দেওয়া ঠিক হয়নি। এই যে রাজ্য সরকার যদি পৃথকীকরণটা আগেই করতো তাহলে তো আজকে আপনাদের এই দিনটা দেখতে হতো না। সে তো অবশ্যই। এখানে রাজ্য সরকার অনেকটাই দায়ী, পুরোপুরি রাজ্য সরকার দায়ী। এখন আমরা কোথায় যাব? আমাদের বউ, সংসার, ছেলে, মা, বোন সব এইগুলো নিয়ে আমরা কোথায় যাব এখন আমরা? আর সেই বয়স আছে নাকি যে আবার পরীক্ষা দিব? প্রথম থেকে কিন্তু আমরা দেখেছি যে আদালত বলেছে পৃথকীকরণ, সেটা কিন্তু তারা প্রথমে দেখতেই চেয়েছেন, কিন্তু সেটাও সম্ভব হয়নি। কি বলবেন এই দায়টা? জানি না, পুরো বিচার প্রক্রিয়ার সম্পর্কে আমাদের কিছু বলার নেই। গোটা বিচার প্রক্রিয়াটাই ভুল, সরকার, কমিশন সবই ভুল। সব তথ্য দেওয়ার পরও কেন বাতিল হলো বুঝতে পারছি না। আমরা খুবই আশাহত, আর কিছু বলতে ভালো লাগছে না, মানসিকভাবে ভালো লাগছে। হ্যাঁ, এই দায়টা কাকে দেবে? নিজে আজকে পুরো প্যানেলটাই বাতিল করা হতো, যদি রাজ্য সরকার আগে পৃথকীকরণ করে দিতেন তাহলে আজকে কি এই দিকটা দেখতে হতো? পৃথকীকরণ তো করে দিয়েছে, যেখানে রাজ্য সরকার চাইছে, এসএসসি দিল, সিবিআই ডেটা দিল লাস্টের দিন, তা সত্ত্বেও এটা পৃথকীকরণ হলো না। তো নিশ্চয়ই এখানে অন্য কোনো অভিসন্ধি কিছু ছিল কিনা সেটা বলতে পারছি না। তবে অবশ্যই এইভাবে তো হয় না। যারা নির্দোষ, দোষ না করে, ভারতীয় তো সংবিধানে আছে যে একজন যেন নিরপরাধ শাস্তি না পায়, সেখানে আমাদের তো কোনো দোষ নেই। দোষ দেখাক যে এই কারণে চাকরি বাতিল করেছি, সেটা তো কিছু বললো না। তাহলে আমরা দোষ না করেও আজ চাকরি হারা। তো অবশ্যই কোনো অভিসন্ধি কিছু ছিল না, আছে কিনা জানি না সেটা। কিছু আর কি বলবো, দায় আমাদের বিশ্বাস করাটাই ভুল। মানে সত্যের জয় হবে এটা ভেবেছিলাম, এটাই আমাদের ভুল। সৎ পথে থাকাটাই ভুল। এটাই। এই যে যোগ্য অযোগ্য যেটা পৃথকীকরণ, সেটা যদি করে দিত রাজ্য সরকার, যাদের থেকে টাকাটা ফেরত চেয়েছে তারা কি যোগ্য না অযোগ্য? নিশ্চয়ই অযোগ্য, তাই জন্য তাদের থেকে টাকাটা ফেরত চেয়েছে। তাহলে তো বোঝাই যাচ্ছে কারা যোগ্য আর অযোগ্য। তাহলে